স্বাগত আজকে বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। ভয়ের সংস্কৃতি রুখে দিতে গড়ে তুলতে হবে বৃহত্তর সামাজিক আন্দোলন, কারণ উগ্রতার বিনাশে পুলিশি ব্যবস্থায় শেষ কথা নয়। এসব নিয়ে আজকের আলোচনা পরিচয়। কথা বলতে স্টুডিওতে আছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর এস এম আসাদুজ্জামান রিপন এবং সুচিন্তা ফাউন্ডেশন চেয়ারম্যান মোহাম্মদ আলী আরাফাত। ডক্টর রিপন, আমরা আজকে আপনার সঙ্গে এমন একটি দিনে কথা বলছি যখন 6 মাস পরে ঢাকায় অবস্থানরত ভিনদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক হলো বিএনপির। এই বৈঠকে আপনিও ছিলেন। আজকের বৈঠক সম্পর্কে আমরা খুব বেশি জানতে পারিনি, কিন্তু আপনার কাছ থেকে কি আমাদের দর্শক একটু জানতে পারবে যে আসলে কি ধরনের বিষয়গুলি নিয়ে আলাপ হয়েছে আপনাদের, যতটুকু বলা যায় রিপোর্টে? দেখুন, একটা আওয়ামী লীগ বিএনপির মতো বড় রাজনৈতিক দলগুলো যখন সরকার যখন ক্ষমতায় থাকে তখন সরকারের একটা পররাষ্ট্র মন্ত্রণালয় থাকে, তাই না? তো পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বা মন্ত্রীর সাথে কূটনীতিকরা বসেন, কূটনীতিকরা জানতে চান, বুঝতে চান, এবং সরকারও যদি কোনো কিছু বোঝানোর থাকে, বলার থাকে, তারা সেইভাবে বলেন। তো বিরোধী দলেরও আপনার কূটনীতিকদের সাথে আমাদের যারা ডেভেলপমেন্ট পার্টনার্স থাকেন তাদের সাথে মাঝে মধ্যে বসে, এটা খুবই রুটিন ম্যাটার। এটা খুব আনইউজুয়াল কিছু না, এটা একটা মানে নৈমিত্তিক বসার মতোই। নৈমিত্তিক বসার মতে মোহাম্মদ আলী আরাফাত, এই বিএনপি যে বিএনপির সঙ্গে চেয়ারপারসনের কার্যালয়ে দেখা করে গেলেন বিদেশি কূটনীতিকরা, সেই প্রেক্ষাপটেও আজকে ঢাকার আন্তর্জাতিক সম্মেলন বাতিল হচ্ছে। আজ বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিল সাময়িকভাবে বন্ধ করা হচ্ছে, বন্ধ ঘোষণা করা হলো। জঙ্গি হামলার যে এই ক্ষতি কাটানোর পথ কি আপনার কোনো পর্যবেক্ষণ এইতে আছে কিনা, যে নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক করতে সরকার ঠিক পথে আছে কিনা? এই ক্ষতি সামলানোর পথ একটাই, সেটা হচ্ছে সময়। ফার্স্ট অফ অল আমাদের কিছুটা সময় দিতে হবে। সময়ের সাথে সাথে অনেক কিছু ঠিক হয়ে যাবে, বাট অ্যাট দ্য সেম টাইম এই সময়ের মধ্যে আর কোনো অঘটন ঘটতে দেওয়া যাবে না। কিন্তু আরো কোনো যদি অঘটন ঘটে যায় তাহলে কিন্তু আবার এটা আরো ডিটোরিয়েট হবে, সিচুয়েশনটা আরো খারাপ হবে। তো আমি যেটা মনে করি, আসলে সরকার বা তার প্রশাসন তার যতটুকু রিসোর্স আছে, লিমিটেশনস আছে বা এক্সপার্টিস আছে, তার মধ্য থেকে তার সর্বোচ্চ চেষ্টাটা করছে। এই সর্বোচ্চ চেষ্টা করে তারা, এবং দু একটি কিন্তু সাফল্য আমরা দেখেছি, কিন্তু তারপরও মানে এই জঙ্গিবাদের ব্যাপ্তিটা এবং এটার কি বলবো গভীরতাটা এমন জায়গায় চলে গেছে, এবং তার এমন ইনোভেটিভ নতুন নতুন পদ্ধতি নিয়ে আসছে, ইন্ট্রোডিউস করছে তাদের এই আতঙ্ক ছড়ানোর জন্য, মানুষকে হত্যাকাণ্ড ঘটানোর জন্য। আমরা বিশ্বব্যাপীও দেখতে পাচ্ছি। এটা আসলে খুবই আপনার গ্যারান্টি দিয়ে বলা খুবই কঠিন যে আসলে কোনো ঘটনা ঘটবে না বাকি। কিন্তু আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আমাদের এক ধরনের মাইন্ডসেট থাকতে হবে, সেটা হচ্ছে যে আমরা এটাকে ফাইট করব। আমাদের ফাইট আউট করে বেঁচে থাকতে হবে, তাদেরকে ডিফিট করতে হবে, এবং এই ফাইটটা করার জন্য আমরা কিন্তু ওদেরকে জয়ী হতে দিতে পারবো না এবং দেব না। তারা কিন্তু চাবে আমরা ভীত সন্ত্রস্ত হয়ে আমাদের রেগুলার কাজ বন্ধ করে দেই, আমাদের দৈনন্দিন জীবনের সমস্ত সবকিছু ডিসরাপ্টেড হোক, কিন্তু আমাদের কিন্তু তাদেরকে জয়ী করতে দেওয়া যাবে না। আমাদের যে যার কাজ করে যেতে হবে। ডক্টর রিপন, বিএনপি জাতীয় ঐক্যের ডাক দিয়েছে, যে কিন্তু পাশাপাশি আপনি দেখেন যে বিএনপি শীর্ষ নেতৃবৃন্দ আপনারা যে বক্তব্যগুলি দিচ্ছেন, সেই বক্তব্যগুলি সেই জাতীয় ঐক্যের ক্ষেত্রে, যেমন আমি যদি আজকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান যেটা বলেছেন তার প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করি। তিনি বলছেন যে গণতন্ত্র, আইনের শাসন ও দায়বদ্ধহীন একটি সরকারের বিরুদ্ধে জনগণের ভোটে নির্বাচিত সরকার কায়েমের লড়াই চলছে। এই লড়াইকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য একটার পর একটা নতুন ইস্যু সৃষ্টি করা হচ্ছে, একটা ইস্যু নিচে আরেকটা ইস্যু চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এখনো সন্ত্রাস ও জঙ্গিবাদের ইস্যু সামনে নিয়ে আসা হয়েছে। তার মানে যদি এটা একটা ইস্যু সৃষ্টি করা হয়, এটা যদি সামনে নিয়ে আসা হয়, তাহলে মানে এই বক্তব্য দিয়ে তো আমি আসলে মনে হচ্ছে যে আমি যেটা মনে করতেছি, তিনি মনে করতেছেন যে এটা আসলে সরকারই করতেছে। জাতীয় ঐক্য করা দরকার কি? আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্য করে আওয়ামী লীগকে ফালাই দিলে তো হয় না, দেখুন, উনি যে গণতন্ত্রের জন্য যে লড়াইয়ের কথা যেটা বলছেন, গণতন্ত্রের লড়াই তো নিঃসন্দেহে একটা চলছে। সেটা হচ্ছে যে আপনার বাংলাদেশে একটা ভোটার ভিন্ন নির্বাচন হয়েছে। বাংলাদেশের এই বর্তমান পার্লামেন্টে 154 জনের মতন এমপি তারা নির্বাচিত নন। তো এরকম একটি অনির্বাচিত সরকার যখন দেশে থাকে তখন তো জনগণের কাছে এটা একটা দায়বদ্ধ সরকার হিসেবে গণ্য হয় না। তো সুতরাং আমাদের জন্য, দেশের মানুষের জন্য যেটা কি প্রয়োজন সেটা হচ্ছে গণতন্ত্র প্রয়োজন। একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহ যেগুলো আছে সেগুলো শক্তিশালী করা দরকার, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনা দরকার। হয়তো বিএনপি যেটা বলছেন, আমাদের দেশে আন্দোলন সংগ্রাম বলতে যেটা বুঝি, মানে গণতন্ত্রের সংগ্রাম বলতে তো মাঠে সেই ধরনের কোনো আন্দোলন সংগ্রাম নাই, কিন্তু এক ধরনের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, এটার জন্য তো একটা আকাঙ্ক্ষা আছে, একটা কাজ হচ্ছে, কথা হচ্ছে, দাবি তো নানান ফর্মে হচ্ছে এটা। তো
তো সেই ক্ষেত্রে আজকে যে জঙ্গিবাদের বিষয়টা যেটা আসছে, তাতে করে এটা আমরা যেটা মনে করি সেটা হচ্ছে যে কোনোভাবেই যেন আপনার নির্বাচনের ইস্যু, নির্বাচন কমিশনকে পুনর্গঠনের ইস্যু, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আসার ইস্যুগুলো, এই ইস্যুগুলোর জন্য ধামাচাপা না পড়ে। বাট জঙ্গিবাদ তো অফকোর্স একটা বড় মাপের থ্রেট, এবং এটা একটা বৈশ্বিক সমস্যা। এটা বাংলাদেশে ঘটছে, এটা জাপানে ঘটছে, এটা অস্ট্রেলিয়া ঘটছে, নানান দেশে ঘটছে। এটা একটা বৈশ্বিক সমস্যা। এটাকে আপনি কি খেয়াল করেছেন যে প্রথমে কিছুটা আপনার মতো কথা বললো বিএনপি, তার কিছুদিন পর থেকেই সরকার ইস্যুগুলি সৃষ্টি করছে সেই লাইনেই আসলে কথা বলে, বা সরকার করছে এইভাবেই কথা বলে? এটা এক ধরনের ব্লেম গেমটা শুরু হয় সরকারের কাছ থেকে বা বিএনপির কাছ থেকে। আমি এটা ব্লেম গেম বলবো না, আমি যেটা বলতে চাই, আপনি খেয়াল করেছেন যেটা ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত তিনি দাবি তোলেননি, মানে বলতে চাচ্ছি উনি একটা ইন্টারভিউতে, প্রথম আলোর সাথে একটা ইন্টারভিউ দিয়েছেন, সেখানে উনি একটা এটা একটা সুষ্ঠু তদন্তের কথা বলেছেন, একটা মানসম্মত তদন্তের কথা বলেছেন, যে ঘটনাটা কেন ঘটছে ইত্যাদি। আচ্ছা, তা এরপরে আপনার মার্কিন রাষ্ট্রদূত একই লাইনে কথা বলেছেন। তো সরকারের তরফ থেকে যেটা হওয়া উচিত, এই যে জঙ্গি হামলাগুলো হচ্ছে, জঙ্গি মারা যাচ্ছে, জঙ্গি হামলার আশঙ্কা থাকছে, আজকে পুরো দেশ এবং জনগণ কিন্তু অনিরাপদ বোধ করছে। আমি মানে আরাফাতের সাথে একমত, সেটা হচ্ছে যে জঙ্গিবাদ যে সমস্যাটা, জঙ্গিবাদের যে হুমকি, সেই হুমকির কাছে বাংলাদেশের মানুষ ঠিক আছে, কিন্তু সরকারের কি করা উচিত হতে পারে না। সেই জায়গাটাতে আমি একটু সরকার হিসেবে মানে আপনারা কি দাবি করছেন, সরকার কি করছে না? আমাদের দাবি না, জনগণের দেশকে নিরাপদ করা, জনগণ মানে আপনারা কি আশা করছেন সরকার কি করা উচিত যেটা করছে না? দেশকে নিরাপদ করা, জনগণকে নিরাপদ করা, নিঃসন্দেহে সরকার হিসেবে আমি করতে চাই দেশকে নিরাপদ করতে সরকারের কি করা উচিত, দেশকে নিরাপদ যেটা করছে না সরকার? দেশকে নিরাপদ করার জন্য এই যে জঙ্গি হামলা যাতে ফার্দার আরো না হয়, জি, এটার ব্যাপারে সরকারকে সচেতন থাকতে হবে, সরকারকে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে নিঃসন্দেহে। ওকে, আমি মোহাম্মদ আরাফাত আপনার কাছে জানতে চাইবো যে যে কোনো কিছুর ক্ষেত্রেই মানে বিএনপির নাম বদলে এখন কেসটা রাখা উচিত মনে হয়, কারণ হচ্ছে যে কোনো কিছুতেই বিএনপিকে আসলে দায়ী করার একটি চেষ্টা। যেমন আজকে আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বললেন যে চিহ্নিত জঙ্গি হত্যা খতম করার পর বিএনপির এক নেতা বলেছেন যে তারা সাধারণ মানুষ নাকি জঙ্গি, তা নিয়ে সন্দেহ আছে। আশ্চর্য ব্যাপার, তার মানে আবার নতুন করে প্রমাণ হয়েছে এরাই জঙ্গি মদতদাতা, এরাই জঙ্গির প্রশ্রয়দাতা। এই সন্দেহ পোষণ করার মানে, এই সন্দেহ কিন্তু আমিও পোষণ করেছি আসলে, যখন আমি শুনেছি এই সন্দেহ কিন্তু আমিও পোষণ করেছি। এখন আপনিও আমাকে জঙ্গি মদতদাতা বলবেন না, অথবা আমি আসলে অনেক ছোট। আপনাকে বলবো না, কারণ আপনার তো ট্র্যাক রেকর্ড নাই, কিন্তু বিএনপির ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ট্র্যাক রেকর্ড আছে। আপনাকে আমি কয়েকটা জিনিস বলি। আমি এটা বলছি না যে নাসিম সাহেব বা অন্যান্য শীর্ষ পর্যায়ের নেতারা কি বলেছেন তার পক্ষে বিপক্ষে আমি যাচ্ছি না, আমি আমার মন্তব্যটা করছি। এখানে দেখুন, কয়েকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। একটি হচ্ছে, আমি কিছুদিন আগে আরেকটি শোতে বলেছিলাম, বিএনপি জাতীয় ঐক্যে যে ডাক দেওয়ার কথা বলছে, এটা যদি তারা মিন করে, তাহলে যে জায়গাগুলোতে তারা জাতীয় ঐক্যের পক্ষে যে তারা আছে, সেটা যে তারা মানে প্রমাণ করতে পারে, সেই জায়গাগুলো কিন্তু তারা করছে না। আমি বলি কোথায়। যেমন ধরেন, গভর্নমেন্ট যখনই জঙ্গিদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে, গভর্নমেন্টের তো কোনো কারণ নাই এই জঙ্গিদের আশ্রয় দেওয়া বা তাদেরকে আপনার কোনো ধরনের সুযোগ করে দেয়। গভর্নমেন্ট তার নিজ স্বার্থেই কিন্তু জঙ্গিদের বিপক্ষে যে অ্যাকশনগুলি নিচ্ছে, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বিএনপি এগিয়ে আসছে, তাদের ডিফেন্সে কথা বলছে। কি বলছে? যে গভর্নমেন্ট জঙ্গিদের ধরার নামে তাদের উপরে হামলা চালাচ্ছে, তাদের উপরে গভর্নমেন্ট আপনার পলিটিক্যাল পারসিকিউশন করছে। তো এই জায়গাগুলো থেকে বিএনপির কিন্তু আপনার ক্লিয়ার কাট একটা স্ট্যান্ড নেওয়া উচিত। একটা ছোট্ট কথা বলবো আরাফাত ভাই, সেটা হচ্ছে যে জঙ্গি মানে পুলিশ অফিসারের স্ত্রী নিহত হওয়ার পর সারা দেশে যে বিশেষ অভিযান চালানো হলো, সারাশি অভিযান যেটাকে আমরা বলছিলাম, তাতে 13,000 বা 14,000 গ্রেপ্তার দেখানো হলো। সেই গ্রেপ্তারের মধ্যে জঙ্গি আমরা দেখলাম 264 জন। তো সেই প্রেক্ষিতে বিএনপি নেতৃবৃন্দ বলছিলেন যে আসলে বিএনপির লোকজনকে হ্যারাস করার জন্য এটি করা সেটাই বলছে, এই যেগুলো পলিটিসাইজ করা ঠিক হবে না বিএনপি। ধরা হলো যে বিএনপির লোক। এখন আমি বাকি 12,500 লোক এখানে আমাকে একটু আনইন্টারাপ্টেড একটা মিনিট বলি। হ্যাঁ, দেখুন, এটার বাস্তবতাটা দেখেন। 2010 থেকে 2013 পর্যন্ত এই গভর্নমেন্টের যে জিরো টলারেন্স পলিসি, এবং এখনো আছে আমি বলবো জঙ্গি বিরোধী, তার অংশ হিসেবে তারা যে অভিযানগুলি চালিয়েছিল 2010 থেকে 13 পর্যন্ত, বাংলাদেশে হারকাতুল জিহাদ, আপনার জেএমবি, এই ধরনের প্রতিষ্ঠান এবং ইভেন হিজবুত তাহরিরকে তো ব্যান করলো এই গভর্নমেন্টটি, তারা কিন্তু তাদের ইনফ্রাস্ট্রাকচার পুরো ভেঙে গুড়িয়ে দিয়েছিল। এবং আপনি ইফ ইউ গো ব্যাক টু দ্য মিডিয়া, তখন প্রত্যেক দিনই কম বেশি এসব জঙ্গিরা বিভিন্ন পর্যায়ে গ্রেফতার হচ্ছিল, এবং তাদের কিন্তু একেবারে একটা দৌড়ের উপর রেখেছিল আপনার আইন শৃঙ্খলা বাহিনী। এবং তাদের যে লেফট ওভার যারা ছিল, যারা এখানে টিকে থাকতে পারছিল, তারা অনেকেই কিন্তু বর্ডার ক্রস করে ভারতে বর্ধমানে বিভিন্ন জায়গায় তারা আশ্রয় নিয়েছিল। এবং আপনি জানেন,
ভারতের সেন্ট্রাল গভর্নমেন্টের এক ধরনের স্ট্যান্স আছে জঙ্গি নিয়ে, কিন্তু এই যে আপনার ওয়েস্ট বেঙ্গলে যে তাদের যে আপনার প্রাদেশিক সরকার মমতা ব্যানার্জির নেতৃত্বে রাজ্য সরকার, তার যে রাজ্য সরকার, তাদের যে আপনার অন্য পলিটিক্যাল ইকুয়েশন, সেখানে তারা মুসলিম মাইনরিটিদেরকে এক ধরনের অ্যাপিস করে, এবং যার কারণে অনেক এই যে লেফট ওভার জঙ্গিরা যারা বের হয়ে চলে গেছে তারা কিন্তু ওখানে আশ্রয় প্রশ্রয় পেয়েছে। এই যে 2013-র শুরুর দিকে এসে বা শেষের দিকে এসে বিএনপি যখন আপনার জামাতকে নিয়ে যে পেট্রোল বোমার আন্দোলনটা শুরু করলো, তখন কিন্তু এই গভর্নমেন্ট পড়ে যাবে এই চিন্তা করে এই যে এরা কিন্তু আবার ইন্সপায়ার্ড হয়ে বাংলাদেশে ফিরে আসলো, এবং গ্রাসরুটে যেটা হয়েছে বিএনপির কর্মী, জামাতের কর্মী এবং জঙ্গিরা মিলেমিশে একাকার হয়ে এই সরকারের বিরুদ্ধে আন্দোলনগুলি করেছে। গভর্নমেন্ট যখনই অ্যাকশন নিয়েছে কেউ না কেউ ধরা পড়েছে, হয়তো বিএনপির, হয়তো জঙ্গি, এবং বিএনপি কিন্তু উঠে এই জঙ্গিদের ডিফেন্সে কথা বলেছে। মানে এবং আপনি দেখেন 2015 জানুয়ারিতে যখন বিএনপি আন্দোলন করতে শুরু করলো, তখন যারা পশ্চিমবঙ্গে পালিয়েছিল তারা চলে আসতে পারলেন। 2013-র এন্ডে এসে যখন যেটা হয়েছে, এদের অনেকে বিএনপি পেট্রোল বোমাটা শুরু করেছে 2015-তে। না 2013-র এন্ডে এসে ইলেকশনের আগে 5 জানুয়ারি 2014 ইলেকশন হলো, তার আগে তারা পেট্রোল বোমার একটা দ্য সোকল্ড একটা আন্দোলন করলো না, তারা তখন পুড়িয়ে টুরিয়ে দিত লোকজন। না পেট্রোল বোমা তখনই শুরু হয়েছে, সে দ্বিতীয় দফা করলো হচ্ছে আপনার এই এক বছর মাথায় এসে। পেট্রোল বোমাটা 2015 না, আপনি আবার মিডিয়াতে চেক করেন, আই ক্যান টেল ইউ, ঠিক ইলেকশনের আগে দিয়ে তারা পুড়িয়ে মেরেছে, প্রথম ইন্ট্রোডিউস করেছে পেট্রোল বোমা, গাড়িতে মারে নাই, মানে সব জায়গায় করেছে। আপনি আবার মিডিয়াতে যান, ঠিক আছে আমি দেখছি, আপনার এক বছর পরে এসে এটার ম্যাগনিটিউড বাড়িয়েছে, কিন্তু পেট্রোল বোমার মূল জিনিসটা তারা ইন্ট্রোডিউস করেছে তখন। এবং তখন কিন্তু যেটা হচ্ছে, আপনাকে সিম্পলি একটা ইকুয়েশন দেই, এই যে জঙ্গিরা তাদের এক ধরনের উদ্দেশ্য, কিন্তু তাদের লক্ষ্য ছিল আওয়ামী লীগ গভর্নমেন্ট। জামাত তাদের উদ্দেশ্য হচ্ছে এক ধরনের, সেটা হচ্ছে যুদ্ধাপরাধের বিচার তারা ঠেকাতে চায়, কিন্তু তাদের লক্ষ্য আওয়ামী লীগ। বিএনপি তার উদ্দেশ্য হচ্ছে আওয়ামী লীগকে ফেলে দিয়ে ক্ষমতায় যেতে চায়, বাট তার লক্ষ্য হচ্ছে আওয়ামী লীগ গভর্নমেন্ট। এই যে লক্ষ্যে যে মিলে গেল, এই জঙ্গিবাদীরা, শিবির, জামাত এবং বিএনপির এই কর্মীরা আপনার মিলেমিশে একাকার হয়ে গেছে গ্রাসরুটে। গভর্নমেন্ট যখনই ড্রাইভ দিচ্ছে জঙ্গির বিরুদ্ধে এবং জঙ্গি বিরোধী, তখন দেখা যাচ্ছে যে জঙ্গিদেরও ধরছে, এদেরও অনেকে ধরা পড়ছে, বিকজ এদের এই নেটওয়ার্কটা বা এদের মধ্যে এক ধরনের আপনার মিলেমিশে একাকার হয়ে যাওয়ার একটা বিষয় ঘটেছে। এবং আরেকটি জিনিস ছোট্ট করে বলি, বিএনপি তো অতীতে আমরা দেখেছি যে জঙ্গিবাদীদের মদত দিতে, তার বহু উদাহরণ আছে। আপনার জঙ্গি তাজউদ্দিন, তাকে বেগম জিয়ার আমলে যে আপনার 21শে আগস্টের এই হামলার সাথে সম্পৃক্ত, তাকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হয়নি। তৎকালীন সময় ডিজিএফআই রেজাকুল হায়দার সে স্টেটমেন্ট দেয়নি। কিন্তু ওরকম উদাহরণ তো আছে যে জেএমবির যে প্রধান ছিলেন শাহেখ আব্দুর রহমান বা বাংলা ভাই, তাদেরকে গ্রেফতার করা, আইনের সামনে নিয়ে আসা, আবার মামলাগুলি করা, সেগুলো তো এটা যখন আনলেন তাহলে এটা বলতেই হচ্ছে। আপনার লাস্ট প্রোগ্রামে বলেছিলাম, মানে এটা আজকে একটু পূর্ণাঙ্গভাবে বলবো। আচ্ছা তাহলে আপনি একটু মানে আমরা এটা 10 সেকেন্ডে বলে ফেলবো আপনাকে। এই যে বললেন গ্রেফতার করেছে, বাংলা ভাই সেকেন্ড ইন কমান্ডকে গ্রেফতার করার পরে তারেক রহমান বাবরকে বললো যে ছেড়ে দিতে। আপনি বললেন যে এটা কোথা থেকে জানা গেল, আমি বললাম তার বার্তায়। এখন এই তার বার্তার খবর কোত্থেকে ইউএস এম্বাসি জানলো, সেটাই আপনাকে সেদিন বলা হয়নি, আজকে বলি। সেই তার বার্তার খবর স্পেসিফিকলি বলা আছে, বিএনপিরই বেগম জিয়া, যে প্রধানমন্ত্রী, তার প্রিন্সিপাল সেক্রেটারি কামাল সিদ্দিকী সাহেব তৎকালীন আমেরিকান চার্জ দ্য অ্যাফেয়ার্স জুডিথ থমাস তাকে জানিয়েছিলেন। এই কোট আনকোট করে তার বার্তাটি গেছে। এখন এটি কিন্তু আমার আপনার কাছে অন্য কারো কাছে শুনে বলেন, এদের যে ইনভলভমেন্টটা তো সুস্পষ্ট। ডক্টর রিপনের কাছে আমরা একটু শুনবো। ডক্টর রিপন, আপনি যে এই বিষয়টা নিয়ে আপনি আলোচনা শুরু করবেন, আমরা নাকি বিরতি নিয়ে এসে? আমি বিষয়টা এখন একটু শুরু করতে চাই। সেটা হচ্ছে ওনাদের পক্ষে যখন জিনিসটা যায়, তখন জুডিথ জামাত, মার্কিন যুক্তরাষ্ট্র, উইকিলিক্স, এগুলো খুবই উপাদেয় জিনিস হয় যদি বিএনপির বিপক্ষে বলার সুযোগ থাকে। আমি যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনার, উনি বললেন যে তারেক রহমান তাকে ছেড়ে দিতে বলছেন, এটা অ্যাবসলিউটলি ব্লাটেন্টলি লাই। কামাল সিদ্দিকী সাহেব কি বলেছেন? কামাল সিদ্দিকী সাহেব গভর্নমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি, প্রিন্সিপাল মানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উনি মানে মুখ্য সচিব ছিলেন। তো ওনাকে রাষ্ট্রদূতদের সাথে নানান সময় নানান ধরনের কথাবার্তা হয়, আমরাও কথা বলি, নানানভাবে কথাবার্তা হয়। তো উনি মার্কিন যুক্তরাষ্ট্রের দিদেন চার্জ দ্য অ্যাফেয়ার্স যে কথাটা বলেছেন, সেটা তারেক রহমানের বরাদ দিয়ে বলেন না, কামাল সিদ্দিকীর বরাদ দিয়ে বলেছেন। কামাল সিদ্দিকীর সাথে বিএনপির একটা মানে সম্পর্ক এখন ভালো নাই, এবং এটা ক্ষমতা শেষ পর্যায়ে ভালো ছিল না। তো ফলে কামাল সিদ্দিকী সাহেব কোন প্রেক্ষাপটে কি জন্য বলেছেন সেই ব্যাপারে উনি বলতে পারবেন ভালো। তবে কিন্তু ডক্টর রিপোর্ট, আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতি পর ফিরে এসে এটা যদি আপনি আরেকটু বিস্তারিত ব্যাখ্যা করেন, কারণ কামাল সিদ্দিকী সাহেবের সাথে এখনকার কথার সাথে কিন্তু এই উইকিলিক্সে তার বার্তা নিয়ে নয়, কামাল সিদ্দিকী তখনকার কথার প্রেক্ষিতে লেখা। এবং জুডিথ সমাজকে আমি আসলে আমিও ব্যক্তিগতভাবে চিন্তা। আমরা একটা বিরতি নিচ্ছি, ফিরছি তারপরেই।
ফিরে এলাম আজকে বাংলাদেশে। ডক্টর আসাদুজ্জামান রিপন, আমি বিরতির আগে আপনি আসলে বলছিলেন সেই বিষয়টি নিয়ে যদি আপনি একটু বলতেন, যে তারেক রহমান বিষয়ে যে খবরটি উদ্ধৃত করছিলেন উইকিলিক্স দিয়ে মোহাম্মদ আরাফাত, সেই খবরটি সামনে আসা এবং জঙ্গিদের সাথে আসলে বিএনপি এবং জামাতের আন্তঃসম্পর্ক নিয়ে তিনি দেখুন, ওনরা যে জঙ্গি সম্পর্ক নিয়ে বিএনপির সাথে যে সম্পর্কের কথা বলে, আমি খুব পুরনোর জায়গায়, ওনরা তো মানে একেবারেই সেই 49 সালে 47 সালে আগে চলে দিতে চায়। তো আমি একটু খুব সাম্প্রতিক কালে যাই। যদি এই যে সাম্প্রতিককালে যে সমস্ত জঙ্গি ঠঙ্গি ধরা পড়লো, এই জঙ্গিদের কোনো খালাতো ভাই, মামাতো ভাই, দুলাভাইয়ের কোনো ভাই ঠাইও যদি থাকতো বিএনপির, তাহলে কিন্তু বিএনপির অবস্থা এতক্ষণ ফেনায় ফেলতেন ওনরা। তার মানে সরকার বানাতে চাইলে তো আর বানাতে পারতো, সেটা তো স্বীকার করেন। বানানো কোনো সম্ভব না এখন, বানানো সম্ভব না এখন। মনে করেন আপনার নিব্রাস ইসলাম, অমুক ইসলামের ছেলে, এটা তো আমার ছেলে বানানো যাবে না। কিন্তু এটা তো ডিএনএ পরীক্ষার ব্যাপার আছে। বাবারে তো বিএনপি বানায় দিতে পারে, এটা তো সম্ভব না, এটা সম্ভব না। তারপরে হচ্ছে যেমন আপনার আওয়ামী লীগের আপনার সময় আপনার ইয়ে ছিলেন, আপনার স্বরাষ্ট্র সচিব ছিলেন, লেটার অন হি বিকেম অ্যাক্টিং চিফ ইলেকশন কমিশনার। তার ছেলে এখন যে আইএস এর পক্ষে যে বিবৃতি শফিউর রহমানের সাবেক ছেলে, জি, যত জঙ্গি ঠঙ্গি ধরা পড়ছে, কারোর ছেলে, কারোর ভাই ইত্যাদি, এইগুলোই কিন্তু, এর বাইরে না। এর আগে শায়েক আব্দুর রহমানকে তো বিএনপি সময় ধরা হলো এবং তাকে ওই অপারেশনের মানে সে তো মারাও গেল, তাই না? শায়েক আব্দুর রহমান ফাঁসি হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের সময়, সেটা বললাম, ফাঁসিতে মারা তো গেছে, সেটাই বললাম। শায়েক আব্দুর রহমান সাহেবের শ্যালক বহাল তবিয়তে এখন পর্যন্ত এই সরকারের একজন মন্ত্রী, এখনো জি প্রতিমন্ত্রী মির্জা আজমের কথা বলছেন, হ্যাঁ আছে। এখন এইটা এই ধরনের উদাহরণে যত জঙ্গি বেরোচ্ছে সব মানে আওয়ামী লীগের ফ্যামিলির, আওয়ামী লীগের ছেলে পেলে বেরোচ্ছে। যত জঙ্গি বেরোচ্ছে সেটা আবার একটু বেশি হয়ে গেল ভাই, মানে দুইজনের অন্তত আমরা পরিচয় পাচ্ছি, বাদ বাকি সব আপনি খোঁজ দিবেন, দেখবেন সবই আওয়ামী ঘরানার। এখন এই জন্য যে আপনি বলেন যে আপনার একটা সন্দেহ আছে, সন্দেহ হওয়ার কারণটা হচ্ছে মানুষ চিন্তা করছে যে আওয়ামী লীগের নেতা হয়েছিল, আমি বলেছি যে মানে সংশয় প্রকাশ করেছে, আওয়ামী লীগের নেতার ছেলে, নানান জায়গাতে একটা মানে এরকম বেরোচ্ছে। আওয়ামী লীগের নেতার ছেলে হয়েও তারা বাঁচতে পারছে না, পুলিশ কিন্তু তাদেরকে গুলি করে মারছে। বিএনপির নেতার ছেলে হলে বিএনপির আমলে গুলি করে, বিএনপির আমলে আপনি জানেন যখন আপনার এর আগে যখন আপনার কি বলে আপনার যে মানে বিএনপি নেতাদের কোন রকম নেতার ছেলেদের কোন রকম কোন অপরাধের সাথে আমরা সংশ্লিষ্ট হতে দেখিনি। আওয়ামী লীগ আমলে আমরা দেখলাম যে এমপি সাহেবরা বাচ্চা একটা ছেলেকে গুলি করেন আবার জেলে যান। আওয়ামী লীগ আমলে আমরা দেখলাম যে একটা এমপি 2 বছর ধরে মানে আইনের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছেন এবং আবার যথারীতি সংসদে সাইন ঠাই করে পালিয়ে বেড়াতে হচ্ছে ফ্যাক্টরিম্যানস। কিন্তু বিএনপি আমলে কারো কথা একটু শুনি না এবং তাদের কোনো কিছু হয় না, মানে তার মানে তিনি বাসা থাকতে পারছেন না, রাজনীতি করতে পারছেন না, কেমনে বুঝবেন আপনি? উনি সংসদে এসে হাজিরাও দিয়ে যাচ্ছেন, বেতন ভাতাও তুলতেছেন, কোনো দিকে সমস্যা নাই। তো এইগুলো কোনো ব্যাপার না। এটা এখন কত হচ্ছে কি যে এই যে দোষারোপের যে রাজনীতি, এই যে উনি চট করে তারেক রহমানের নামটা বলে দিলেন, তাই না? যে তারেক রহমানের নির্দেশে, চট করে না, উনি এটা প্রস্তুতি নিয়ে এসে ভেবেছেন, কাগজপত্র মানে ওই এই কাগজটা উনি রাখছেন অনেকদিন ধরে, এবং এটা আজকে বলার জন্য নিয়ে আসছেন। ঠিক আছে, এটা হচ্ছে একটা রাজনৈতিক কৌশল। প্রতিপক্ষকে দুর্বল করার জন্য, তার চরিত্র হনন করার জন্য এগুলো বলতে হবে। তারেক রহমান কেন বলবেন? কিন্তু জুডিশ সমাজকে তো উনি আসলে বলাতে পারেন না। জুডিশ সমাজকে তো আর মোহাম্মদ আরাফাত কিছু বলেন না। যুক্তরাষ্ট্রের দিদেন আপনার চার্জ দ্য অ্যাফেয়ার, তার সাথে তারেক রহমানের কোনো কথা হয়নি। কথা হয়েছে কার? কথা হয়েছে আপনার তারেক রহমানের মা, যিনি প্রধানমন্ত্রী, তার প্রিন্সিপাল সেক্রেটারি। তারেক রহমান সাহেবের সাথে কথা বলে তো তারেক রহমান সাহেব এটা বলতেন। এখন আমি বলতে চাচ্ছিলাম না, যার উদাহরণ উনি টানলেন, এখন আমাকে অন রেকর্ড মানে মাইকি বলে দিতে হচ্ছে। সেটা হচ্ছে যে এই ব্যক্তিটি এতই স্পাইনলেস, তার চাকরি রক্ষা করার জন্য বা চাকরিতে থাকার জন্য নানান কথাবার্তা উনি বলতেন। আমি খুবই একেবারে বলতে পারি এখন আরেকজন ব্যক্তিকে মানে এটা ক্যারেক্টার অ্যাসাসিনেশন উইদাউট হ্যাভিং এনি প্রুফ, যেহেতু ওনার পক্ষে যাচ্ছে না, যেহেতু ওনার পক্ষে আমরা কামাল সিদ্দিকীকে আমরা ধরে নিতে পারি যে তিনি একজন মেরুদণ্ডহীন লোক, কিন্তু কামাল সিদ্দিকী যে কামাল সিদ্দিকী সাহেব, যদি আপনি এটা বলেন, কিন্তু কামাল সিদ্দিকী সাহেব এটি বলতে পারেন। কামাল সিদ্দিকী হয়তো দুঃখজনক জিনিসটা কি জানেন, দেখেন আমি কিন্তু আপনার কথা বলার সময় কিন্তু একটা কথা বলছি, আপনার সময় বলছি না, আমি আমার সময় নিয়ে শুরু করেছি। আমার তো কথা শেষ হয়নি, কি করে আমার কথা বলতে শেষ করেন? ঠিক আছে, আপনি বলতে থাকেন, আমি আজকে আপনি বলেন। উনি বলতে থাকুন, বিরতির পরে আপনি অনেকক্ষণ বলছিলেন, আমি হচ্ছে আমার টার্ন এসেছে এজন্য শুরু করেছি। দর্শকই বলতে পারবেন যে আমি অনেকক্ষণ বলছি কিনা, আমি তো বলাটা শুরুই করতে পারলাম না, তার আগে আপনি ইন্টারভেন করলেন। এখন আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে আপনি আজকে এককভাবে বলেন, আমি শ্রোত হয়ে যেতে পারি, সেটা আপনি বলাটা আপনি বলছিলেন যে সেটা কোনো সমস্যা না। আপনি বলছিলেন আমার কথা হচ্ছে কি যে আমরা কি এই দোষারোপের রাজনীতির মধ্যে থাকবো কিনা, এক।
আমার বক্তব্য হচ্ছে এই সমস্যাতে আমরা বেরোতে চাই কিনা, আমাদের দেশটাকে আমরা নিরাপদ করতে চাই কিনা, আমাদের জনগণকে আমরা নিরাপত্তা দিতে চাই কিনা, এবং আমরা জনগণকে নিরাপত্তা দেওয়ার জন্য, দেশকে নিরাপদ করার জন্য আজকে যে কথাগুলো আসছে, বিএনপি ঐক্য চাইলেও গভর্নমেন্ট বললেন, প্রধানমন্ত্রী বললেন, মাননীয় প্রধানমন্ত্রী বললেন, কি বললেন? উনি বললেন যে ঐক্য হয়ে গেছে। কিভাবে ঐক্য হয়েছে? ঐক্যটা হলো কাদের সাথে? ঐক্যটা হলো যে আওয়ামী লীগের যারা আছেন তাদের সাথে, 14 দলের সাথে ঐক্য। উনি বলছেন যে জনগণ মোটামুটি বুঝতে পেরেছে যে কেন না, না, জঙ্গিবাদ হচ্ছে, জনগণ তো জঙ্গিদের বিরুদ্ধে চায়। একতা হচ্ছে। না, না, মানে একটা পলিটিক্যাল পার্টি আর একটা পলিটিক্যাল পার্টির পরিচয় ছাড়াও আমি বিএনপিও করতে পারি, আবার একটা সাংস্কৃতিক হ্যাঁ, সংগঠন করতে পারি। জনগণ তো অফকোর্স জনগণ চায়। জনগণটা কি, জনগণ কি চায়? জনগণ চায় যে এইটার, এই সমস্যাগুলো দূর করার জন্য রাজনৈতিক দলগুলো, সকল স্টেক হোল্ডার গুলো এক হোক এবং এটাকে এই মিলিটেন্সি এক্সট্রিমিজমের বিরুদ্ধে একটা ফাইট করে। এবং মাননীয় প্রধানমন্ত্রী মনে করছেন এই বিষয়ে কারোর মধ্যে কোনো বিভাজন থাকাই সম্ভব না। আমাকে এক হয়ে গেছে। জি প্লিজ। সেই ক্ষেত্রে বিএনপিকে বাইরে রেখে বিএনপির ঐক্য প্রক্রিয়ার আহ্বানের ব্যাপারে সন্দেহ প্রকাশ করা, এটা হচ্ছে ওনারা এগুলো চান না। এবং ওনারা চান না বলেই এরপরে যদি কেউ মনে করে, তাহলে ওনারা এই এক ধরনের কৃত্রিম পরিস্থিতি ওনারা তৈরি করবেন, তৈরি করে বিদেশিদের সহানুভূতি নেবেন, বিদেশি সহানুভূতি নিয়ে তৈরি করবেন। আচ্ছা, সেই জায়গাটাতে, সেই সহানুভূতিটা সেই নিয়ে জায়গাটাতে আমরা ক্ষমতায় থাকতে চাইবে, নির্বাচনের দাবিগুলো যাতে অস্বীকার করা যায়। এবং পুরোটা আবার ডক্টর রিপোর্ট কিন্তু আবার চক্রান্তের জায়গায় ফিরে গেছেন। উনি যতটুকু কথা বলেছেন অতটুকু সময় একটু দেন আমাকে, কারণ উত্তরগুলো দিতে হবে। দেখুন, একটা আপনি কোয়ালিটেটিভ ডিফারেন্স দেখবেন কথার মধ্যে। আমি কিন্তু হুট করে বলছি না যে এই আপনার তারেক রহমান স্পাইনলেস বা তারেক রহমান এই সেই, আমি কোনো রেফারেন্স ছাড়া কথা বলছি না। এখন আপনি হুট করে বলতে পারেন কামাল সিদ্দিকী বা যে কোনো কারো কথা, আমি জানি না হোয়াট ইজ দ্য প্রুফ অফ দিস। আপনি নিজে কি দেখেছেন দেখতে পারেন, আমি কিন্তু সলিড রেফারেন্স দিচ্ছি। রেফারেন্সটা হচ্ছে কি, আমি কি দেখেছি আমার আপনি আর মাঝখানে কথা বলেন না প্লিজ। হ্যাঁ, অনেকক্ষণ বলেছেন, আমাকে একটু সময় দেন এখন। হ্যাঁ, আমি বলছি যে আমরা কি রিপোর্ট ভাইকে আবার ডিস্টার্ব করেছি। হ্যাঁ, আমাকে একটু সময় দেন। হ্যাঁ, আমি সিম্পল রেফারেন্সটা দিচ্ছি যে উইকিলিক্স যেটা লিক করেছে সেই ইনফরমেশন, সেটি কি, যে আমেরিকানরা তার বার্তা পাঠিয়েছে কিসের রেফারেন্সে? তাদের গভর্নমেন্টের, তাদের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রিন্সিপাল সেক্রেটারি, তার কথা অনুযায়ী, এবং যেটি প্রথম আলোতে আসছে, বাংলাদেশের অন্যান্য মেইন স্ট্রিম নিউজ পেপারে আসছে, সেটি হচ্ছে যে এই যে সেকেন্ড ইন কমান্ড যে বাংলা ভাইয়ের, তাকে গ্রেফতার করার পরে তারেক রহমান তাকে ছেড়ে দিতে বলেছে। এই কথাটি আনলাম আমি প্রাসঙ্গিকভাবে। আমি বলছি আপনাকে কেন বলছি। 21 আগস্টেও তারা বোমা হামলা চালিয়েছিল হারকুতুল জিহাদ এবং এইসব জঙ্গিদের সাথে শেখ হাসিনার উপরে, এবং বোমা হামলা চালানোর পরে যখন বের হয়ে আসলো যে এই যে মৌলানা তাজউদ্দিন সেটার সাথে ইনভলভ, যে পিন্টুর ভাই ছিল, এই যে বলছেন যে ভাই দুলা ভাই কেউ ছিল না, ভাই দুলা ভাই থাকা সমস্যা না, এটা অ্যাক্সিডেন্টালি হতে পারে, কিন্তু বিচার করছেন কিনা আপনি? এই যে পিন্টুর ভাই ছিল তাজউদ্দিন, এটা যখন বের হয়ে আসলো তখন বেগম জিয়া, এই যে রাজ্জাকুল হায়দার নিজে বলছেন যে তৎকালীন গোয়েন্দা সংস্থা সিআইবি প্রধান ছিলেন, উনি বলছেন বেগম জিয়া উনাকে নির্দেশ দিয়েছেন এই তাজউদ্দিনকে পাকিস্তানে পাঠিয়ে দিতে, এবং তারা তাকে পাকিস্তানে পাঠিয়ে দিয়েছে। তাজউদ্দিনকে কিন্তু পাকিস্তানে ছেড়ে পাঠিয়ে দিয়েছে বিএনপির গভর্নমেন্ট। এখন সমস্যা হচ্ছে যে কারো ভাই কারো ছেলে যদি বিপথে চলে যায়, সেক্ষেত্রে আপনি কিছু করার নাই। আমরা দেখেছি আওয়ামী লীগের যে নেতার যে ছেলে জঙ্গি হিসেবে ধরা পড়ছে, এই ভদ্রলোকে কাঁদতে দেখেছি আমরা, তাও তাকে ছাড়তে চাই না, বাবা ভীষণই ব্যর্থ হচ্ছেন। কিন্তু এটা তো আওয়ামী লীগের দোষ না, আওয়ামী লীগ গভর্নমেন্ট তো তাকে ছাড় দিচ্ছে না যে জঙ্গি হচ্ছে, কিন্তু বিএনপি তো জঙ্গিদেরকে ধরার পরে তারেক রহমান ফোন করে ছাড়তে বলছে, আর এই যে বেগম জিয়া বলছে তাজউদ্দিনকে পাকিস্তানি পাঠিয়ে দিতে। দিস ইজ দ্য ডিফারেন্স। আর একটা জিনিস বলি আপনাকে, এইটাও একটা এত খোড়া যুক্তি বিএনপি সাইড থেকে বলা হয় যে একটা দুটো আওয়ামী লীগ নেতার সন্তান পাওয়া গেছে, তারা এখন এটা নিয়ে যুক্তি নিয়ে আসছে। দেখেন কি দুঃখজনক ব্যাপার, এটা আমরা সবাই বুঝি যাদের সেন্স আছে। তা আওয়ামী লীগের বিশাল বড় নেতা ওবায়দুর রহমান সাহেবের মেয়ে বিএনপির এখন সাংগঠনিক সম্পাদক, তো কি আওয়ামী লীগ বিএনপি হয়ে গেছে? এখন আওয়ামী লীগের একটা বিশাল নেতার সন্তান যদি কোনোভাবে বিএনপি সিম্পাথাইজ করে বিএনপির কর্মী হয়ে বিএনপির সাপোর্টার হয়ে যায়, হ্যাঁ, তাহলে কি আওয়ামী লীগ বিএনপি হয়ে গেল? এটা তো অ্যাক্সিডেন্টালি, এত বিশাল একটা পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগ, এর মধ্যে ধর একজন যে প্রশ্নটি তুলেছিলেন সেই প্রশ্নটি হচ্ছে যে এদের কারোর সাথে যদি বিএনপির দূরবর্তী কোনো সংস্রব থাকতো, তাহলে সেটাতে বিএনপি কে জড়ানো হতো কি না? না, বিএনপির এই আত্মীয় স্বজনের সম্পর্কতে বিএনপি কে জড়ানোর দরকার নাই তো। বিএনপি কে আপনাকে জড়াতে হবে তারেক রহমান সাহেবের কর্মকাণ্ড দিয়ে, যেভাবে বিএনপি জঙ্গিদের মদত দিয়েছেন, তাকে জড়াতে হবে বেগম জিয়া, খোদ বেগম জিয়া তার আমলে যেভাবে 21 আগস্টের ঘটনাটি ঘটালো জঙ্গিদের সাথে মিলে ঝুলে, এবং যেভাবে জজ মিয়া নাটক করলো, কোনো বিচার তো করছে না, এবং তাজউদ্দিনকে ছেড়ে দিল। সে এই প্রমাণগুলো দিয়ে তো গুড এনাফ। আপনার কার সন্তান, কার কি, কার দুলা ভাই, এটা দিয়ে তো আপনি কিছু করতে পারবেন না। আওয়ামী লীগ গভর্নমেন্টের অ্যাজ এ হোল স্ট্যান্ডটা দেখেন। এন্ড এইটা আমি কেন আনলাম তারেক রহমান সাহেবের কথা, ক্যারেক্টার অ্যাসাসিনেট করার জন্য না, বিএনপি কে জাস্ট আননেসেসারি খোঁচানোর জন্য না, আমি আনলাম রেলেভেন্টলি, প্রাসঙ্গিকভাবে। যখন আপনি বললেন আওয়ামী লীগ নেতারা কিছু হলেই বিএনপি কে দোষ দিচ্ছে, এই দোষ কেন দিচ্ছে? তাদের এই ব্যাকগ্রাউন্ড গুলি, এটা 47-এর ঘটনা আমি আনিনি, এই 9-10 বছর আগের ঘটনা আমি এনেছি। বিএনপির যে জঙ্গিদের সাথে তাদের যে সম্পৃক্ততা এবং তাদের যে মদত,
এটার যে হাতে নাতে প্রমাণগুলো সেগুলো আমি হাজির করছি এই কারণে যে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির এক ধরনের সংস্কৃতি আছে জঙ্গিদের মদত দেয়া, এবং বেগম জিয়া যখন জাতীয় ঐক্যের কথা বলেন সেটা উনি মিন করেন না। কেন আমি বলি, উনি ঠিক যেভাবে যুদ্ধাপরাধের বিচার চেয়েছিলেন তবে কিন্তু, এবং মানে সর্বৈবভাবে চেষ্টা করেছেন এই বিচারকে প্রতিহত করতে, ঠিক একইভাবে উনি এই জঙ্গিবাদের বিপক্ষে ঐক্য চান, যেটা উনি মিন করেন না। এবং আমি আবার আপনাকে বলি যে এই যে 14,000-এর কথা আপনি যেটা বললেন 200 কতজন ধরেছে, এইটার কোন স্কেল আছে খালেদ যেটাতে মেজার করা যায় যে 200টা জঙ্গি ধরার জন্য কতটা গ্রেফতার করা লাগবে? এটা বেশি জানি না একটু কতজন ধরেছে। এইটার কোন স্কেল আছে খালেদ যেটাতে মেজার করা যায় যে 200টা জঙ্গি ধরার জন্য কতটা গ্রেফতার করা লাগবে? এটা বেশি জানি না একটু উই ডোন্ট নো। আমি বলছি যে একটা গভর্নমেন্ট চেষ্টা করছে। দেখেন বাংলাদেশের পুলিশের মধ্যে লিমিটেশনস আছে, এরা যেমন জীবনও দেয়, এদের কিছু অংশ বাণিজ্যও করে, এই লিমিটেশন আছে, আমরা রাতে রাতে এটা বদলাতে পারবো না। এখন এই ড্রাইভ দিতে গেলে আমরা জানি কিছু হয়তো ভুল ত্রুটি হবে, কিছু হয়তো ব্যক্তিগত কারণে মানুষ কিছু ভুল ত্রুটিটা একটু মানে খুবই কোমল প্রতিক্রিয়া হচ্ছে আর কি। না আমাকে বলতে দেন না, খালি একটু শেষ করে দিই। কিছু না, ধরেন একটু বেশি ভুল ত্রুটি হবে, দিস ইজ পার্ট অফ আ সিস্টেম, তাহলে কি আমি ড্রাইভ দিব না? না, আপনি ড্রাইভ দেন, বসে থাকবো? আপনি ড্রাইভ দেন, কিন্তু ড্রাইভটার যদি একমাত্র নোশন হয় বিরোধী দলকে আপনার একটু ডিস্টার্ব করা, না এটা নোশন না, আমি সেটাই বলছি, গভর্নমেন্টের নোশন এটা না। গভর্নমেন্ট ডাইরেক্টলি জঙ্গির পেছনে যাচ্ছে, গভর্নমেন্টের নিজে ইন্টারেস্টে। আপনি দেখেন কল্যাণপুরে যে ঘটনা ঘটলো, বিএনপি কি বললো, শাহ মোয়াজ্জেম হোসেন কি বললো, ভান্নান শাহ কি বলছে, তারাও জঙ্গিদের ব্যাপারে সিম্পাথাইজ করছে। তার মানে কি এরা কি মেরে ফেলার পরে তারপরে আমি নিশ্চিত হবো? সাধারণ মানুষকে মেরে ফেলার পরে তখন আমরা নিশ্চিত হবো জঙ্গি ছিল, তার আগে আমরা নিশ্চিত হবো না? আমরা আসলে অনেক ধরনের ক্রস ফায়ার, গুম, এইসব গল্পের মধ্যে যাওয়ার পরে আমরা একটু সংশয়বাদী হয়ে উঠেছি। ডক্টর আসাদুজ্জামান রিপনের কাছে ফিরছি আমরা। মোহাম্মদ আলী রেফাত অনেকগুলি কথা বলেছেন, আমাদেরও কিছু প্রশ্ন থাকবে যে কমলাপুরে নিহতরা জঙ্গি নিয়ে এই নিয়ে গতকালই আপনাদের কোন নেতা সন্দেহ প্রকাশ করেছেন। 7 জনের পরিচয় পাওয়া গেছে আমাদের ওই কি বলে জানি বৃদ্ধাঙ্গুলি যে ছাপ থেকে ন্যাশনাল আইডি কার্ডের পরিচয়পত্র নিয়ে সেটি পাওয়া গেছে। এখন আপনাদের সংশয় একটু কাটছে কিনা আমরা একটা বিরতি নিচ্ছি এবং ফিরছি আপনাদের কাছে। ফিরে এলাম আজকে বাংলাদেশে। বিরতির আগে মোহাম্মদ আরাফাত বিএনপির সাথে জঙ্গিবাদের সংশ্লিষ্টতা নিয়ে নানা ধরনের তথ্য উপাত্ত তুলে ধরতে চেষ্টা করছিলেন। আসাদুজ্জামান রিপন এই বিষয়ে আপনার একটু মন্তব্য জানতে চাইবো। ইন দ্য মিন টাইম আরাফাত ভাই, সুদীপ নামে একজন উনি বলছেন যে আওয়ামী লীগ কি জঙ্গিবাদের শেষ চায় নাকি পলিটিক্যাল অ্যাডভান্টেজ নিতে চায়? আপনি যখন আলোচনা করবেন আপনি সেটা বলবেন ডক্টর আসাদুজ্জামান রিপন। আপনি আচ্ছা, এখন কথা হচ্ছে যে উনি একটা কথা বলছেন যে বিএনপির সাথে জঙ্গিবাদের সম্পর্ক আছে কিনা, প্রস্তুত আছে কিনা, উনি রীতিমতো অ্যাকিউজই করেছেন। তো এখন অ্যাকিউজ করার ব্যাপার থাকলে আমি আরেকটা অ্যাকিউজ করতে পারি, মানে কথার পৃষ্ঠে কথা তো বলা যায়। সেটা হচ্ছে যে আপনি খেয়াল করবেন বিএনপির আমল হঠাৎ করে একটা জঙ্গিবাদের একটা উত্থান ঘটলো, তাই না? তো তখন এই যে শায়েখ আব্দুর রহমানের যে জেএমবি টেমবি যে তৈরি হলো, সেটা এখন আমরা যেটা অনুমান করি যে বিএনপি গভর্নমেন্টকে ডিস্টেবলাইজ করার জন্য এবং ফাইনালি খালেদা জিয়াকে টার্গেট করার জন্য, তাকে হত্যা করার জন্যই কিন্তু এই যে মির্জা আজমের ভগ্নিপতি শায়েখ আব্দুর রহমানদের একটা উত্থান ঘটেছিল। কিন্তু রিপোর্ট ভাই এটা কি এট দ্য রেট অফ নিজেরা মরে মরে, মানে আমরা কিন্তু কখনো আমি এই কথাটাই বলতে চাচ্ছি, এখন কি আমরা যদি বলি যে বিএনপি ওই গভর্নমেন্টের সময় শায়েখ আব্দুর রহমানদের উত্থান ঘটেছিল, যে জঙ্গিবাদের উত্থান ঘটেছিল, সেটার পেছনে এই জঙ্গিবাদের পেছনে আওয়ামী লীগের ইন্ধন ছিল, আওয়ামী লীগের সম্পর্ক ছিল, এই অভিযোগ বিএনপি পাল্টা অভিযোগ করতেই পারে। এটা একটা করতে পারে, কিন্তু সেটা ধোপে টিকবে কিনা ওনাদের বক্তব্য ধোপে টিকবে কিনা। এখন ধোপে টেকাটিকির ব্যাপারটা তো দর্শকরা বিচার করে, জনগণ বিচার। এই জন্য আমি ব্লেম গেমের কথাটা এই জন্য আমি বলছি যে আমাদের এই ব্লেম গেম থেকে সরে আসতে হবে। আপনি জানেন বিএনপি যখন ক্ষমতা ছিল, 21 আগস্টের ঘটনা বারবার বলে, কামাল সিদ্দিকী আপনার বেগম জিয়ার কথা, আমাদের পার্টি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কথা বলেছেন যে মানে তাজউদ্দিন সাহেবকে পাঠিয়ে দেওয়ার জন্য বেগম জিয়া নির্দেশ দিয়েছেন। ইট ইজ ব্লাটেন্টলি লাইক, বিকজ রেজ্জাকুল হায়দার কথাগুলো বলেছেন কার কাছে? উনি বলেছেন গ্রেপ্তার হওয়ার পরে, উনি ইন্টারোগেশনের মুখে কথাগুলো বলেছেন। এই কথা উনি আদৌ বলেছেন কেন, কথাটা সত্য কিনা, সেটা কিন্তু জনগণের বা আমাদের সুধী সমাজের কাছে যাচাই বাছাই করার কোনো সুযোগ নেই। এবং আমরা এইটুকু সত্য ধরে নিতে পারি যে আসলে মামলাটা যেভাবে পরিচালিত হওয়ার কথা ছিল সেভাবে পরিচালিত হয় নাই। 21 আগস্টে গ্রেনেড হামলার মতো একটা মামলা, বিএনপি সরকার ক্ষমতায় ছিল, বিএনপি সরকারই মামলাটা পরিচালনা করতে, আওয়ামী লীগকে দায়ী করতে, যে আওয়ামী লীগ ইচ্ছা করে করছে। বিএনপি সরকার ক্ষমতায় ছিল এবং তৎকালীন সময়
আওয়ামী লীগ সভানেত্রী তখন ছিলেন বিরোধী দলের নেত্রী। জি। বিরোধী দলের নেত্রীর প্রতি যদি হামলা হয়, বিরোধী দলের নেত্রীর যদি প্রাণনাশের ঘটনার মতো ঘটনা ঘটে এবং এত বড় ডিবাকল যদি ঘটে, তখন সরকার, আপনি যেটাকে ডিবাকল বলছেন, আপনাকে একটু মনে করে দিচ্ছি সংসদে সেটা সেই কি- সময় সেটি নিয়ে সেটা কি- হাসাহাসি হয়েছে, সেটা বলা কি- হয়েছে যে সেটা কি, সেটা না, আমি- বলেছে শেখ আমি- হাসিনা নিজে। আমি বলতে চাই, আপনার নিশ্চয়ই মনে থাকবে, আপনার তাতে মনে কি- থাকে তাতে এগুলো কি আমি জানি। সরকার থাকে? সরকার থাকে না। সরকার থাকলো এবং সরকার নিজে ক্ষমতায় আমোদ থেকে, প্রমোদের মধ্যেই থাকলো। সরকার নিজে ক্ষমতায় থেকে এখন কথার পৃষ্ঠ কথা এই কারণে আসে যে সেটা হচ্ছে যে সরকার যদি ক্ষমতা থেকে যদি সরকারি ঘটনাগুলো ঘটিয়ে থাকে, অর্থাৎ কুশীলব যদি সরকারি হয়, এখন যে মানুষের মধ্যে যে সন্দেহ, মানুষের মধ্যে যে সংশয়, যে ক্রস ফায়ারের নিত্য নতুন যে কাহিনী, এবং সেখানে মানে ওই সময় ওইটা বিরোধী দল করে থাকলে এটা এখন বিরোধী দল করছে, নাকি ওই সময়টা সরকার করে থাকলে এটা এখন সরকার করছে? এই ধরনের অভিযোগ তো পাল্টা অভিযোগ হতে পারে, কিন্তু আমার এখানে এই সরকার করছে না যদি আমি ধরে আমার বক্তব্য- রিপোর্ট ভাই, আমি শুধু না, না, আমি সরকার তা করছে বলছি যদি না, ধরে আমি- মানে কোন সময় কিন্তু আমরা আক্রান্ত কাউকে, আমি চাই না বিএনপি সবাইকে আমি খুবই পছন্দ করি, আপনি আমার অনেক না, না, পছন্দের আমার- মানুষ, না। কিন্তু কাউকে আক্রান্ত হতে না, দেখি না, না। আমার বক্তব্য হচ্ছে যে এই ধরনের অভিযোগগুলো করে রাজনীতির কি ফায়দাটা হচ্ছে? রাজনীতির ফায়দা তো কিছু রাজনীতির কোনো আছেই। না, রাজনীতির কোনো ফায়দা হচ্ছে না। আমি যেটা মনে করি, আজকে যে সমস্ত ছেলেরা, সেটা আওয়ামী লীগ পরিবার হোক, যে পরিবারে হোক না কেন, এই ছেলেগুলো ভালো এডুকেশন পেয়েছে, এই ছেলেগুলো ভালো পরিবার থেকে এসেছে, ভালো বিশ্ববিদ্যালয়ে পড়েছে, এবং এই সমাজের অ্যাফ্লুয়েন্ট ক্লাস থেকে এসেছে তারা, এবং এই ছেলেগুলোর জীবনটা সেভাবে উপভোগও করে, জীবনটা সেভাবে দেখার সুযোগ পায়নি। এই ছেলেগুলো হঠাৎ করে জঙ্গি হয়ে গেল কেন? জঙ্গিটা হয়ে গেল, আমি যেটা মনে করি, যেটা অনেক মনোবিজ্ঞানীরাও বলেছেন, এটা এক ধরনের তাদের প্রোটেস্ট, কিন্তু প্রোটেস্টের জন্য তারা যে পথ বেছে নিয়েছে, যে দর্শন বেছে নিয়েছে, এটা সমর্থনযোগ্য না, মানে এটা ইসলাম পারমিট করে না। Right. ইসলাম পারমিট করে না। কিন্তু এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য আমাদের যেটা দরকার, সেটা হচ্ছে একটা নিউ ফর্ম অফ পলিটিক্স দেওয়া দরকার, যে পলিটিক্সে এই কাদা ছোড়াছুরি, এরকম পক্ষ এই ক্ষেত্রে অবলম্বনের কথা- BNP নেতৃত্ব দিব কিনা আমরা সেটা দেখব। আমি বলছি যে এই একটা নিউ ফর্ম অফ পলিটিক্স দেওয়া দরকার, যে সেই নিউ ফর্ম অফ পলিটিক্সের বেস হবে আমাদের জুডিশিয়ারির প্রতি মানুষের আস্থা থাকবে, Right. সেই ফর্ম অফ পলিটিক্সের ভিত্তি থাকবে, Okay. আমাদের মানে আপনার নন পলিটিসাইজড অ্যাডমিনিস্ট্রেশন থাকবে, আমাদের রিপোর্ট ভাই, নন পলিটিসাইজড রিপোর্ট ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। পুলিশ প্রশাসন থাকবে। আমাকে অনেক ধন্যবাদ। আমাকে এখন একটু মোহাম্মদ আরাফাতের কাছে যেতে হবে। এই ধরনের ব্যবস্থাগুলো যদি থাকে এবং একটা সুন্দর রাজনীতি যদি দেওয়া যায়, আমাদের শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানো যায়, সবকিছু করা যায়, তাহলে আমি মনে করি জঙ্গিবাদের যে হুমকি, এইটা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো, এবং এটা আমাদের সম্মিলিতভাবে রিপন ভাই, আপনাকে- আমাদেরকে এটা রিপন ভাই, আপনাকে ধন্যবাদ। প্রতিরোধ মোহাম্মদ করতে আরাফাত, হবে। আমি যে প্রসঙ্গে আপনার কাছে জানতে চাইবো সেটি হচ্ছে যে অ্যাপারেন্টলি আওয়ামী লীগ 14 দলের বাইরে কারো উপরই আস্থা রাখতে পারছে না। যে আপনি যদি দেখেন যে 14 দলের ভিতরেও দুই একটি কথা যদি আমি নাও বলি, এরশাদ সাহেব জাতীয় ঐক্য নিয়ে একটু কথা বলতে চেয়েছেন, ডক্টর কামাল হোসেন বলছেন তিনি শেখ হাসিনার দিকে তাকিয়ে আছেন, অন্যান্য দলগুলি সিপিবি থেকে শুরু করে অন্যান্য দলগুলো নানা প্রসঙ্গে আওয়ামী লীগের সাথে বিভিন্ন কিছুতে আহ্বান জানালে আওয়ামী লীগ খুব জাতীয় পাত্তা ঐক্য দিচ্ছে না। মোহাম্মদ আরাফাত, আমরা একটা বিরতি নিয়ে আসি, এটা বিরতি নিয়ে আসি। রিপোর্ট ভাই আসলে অনেকক্ষণ কথা বলেছেন, আমরা একটা বিরতি নিয়ে ফিরে আপনার কথা শুনি। ফিরে এলাম আজকে বাংলাদেশের, সরাসরি মোহাম্মদ আরাফাত আপনার কাছে চলে যাচ্ছি। জি, আমি আসলে কতগুলি কথা বলতে চাই। এক নম্বর হচ্ছে, উনি বললেন রিপন ভাই যে কাদা ছুড়াছুড়ি আমিও পছন্দ করি না, কিন্তু আপনি আমাকে গ্রেনেড ছুড়ে মারবেন আর আমি এটা যখন রেফারেন্স এন্ড যুক্তি এবং তথ্য প্রমাণ দিয়ে বলবো যে এটা আপনারা করেছেন, তা আপনাদের সাথে পলিটিক্সে কিভাবে হবে, তখন আপনি বলবেন আমরা কাদা ছুড়াছুড়ি করছি। আপনি গ্রেনেড ছুড়ে মারবেন, আমি একটা ছোট্ট কাদাও ছুড়ে মারতে পারবো না, এটা কি ধরনের কথা হইলো? এটা তো আমি বুঝলাম না। আবার উনি বলছেন যে কি রাজ্জাকুল হায়দারের কথা বলছেন, যে উনি কোথায় কাকে কি বলেছেন, কি প্রমাণ। দেখুন, বিএনপির সময় ডিজিএফআই যে আপনার প্রধান, যিনি বেগম জিয়াকেই বলেছিলেন যে 21শে আগস্টের এই ঘটনার সাথে বাবর, পিন্টুর ভাই তাজউদ্দিন, এরা সবাই ইনভলভ আছে, এবং খালেদা জিয়া তখন প্রথম দফায় এটাকে উড়িয়ে দিয়েছিলেন, এবং এরা ওদের আমলেই স্বীকার করেছিল যে এরা দে আর অল ইনভলভ। এবং রাজ্জাকুল হায়দার শুধু স্বীকার করেছে না, এই সত্যতা আপনার পাওয়া যায় খালেদা জিয়ার যে PS2 সাইফুল ইসলাম ডিউক, সেও বক্তব্য দিয়েছে এটা নিয়ে, যে এরা সব ইনভলভ ছিল। আচ্ছা, সবকিছু যদি আমি বাদও দিই তর্কের খাতিরে, তাজউদ্দিন কোথায় গেল? মাওলানা তাজউদ্দিন, এটা তো ফ্যাক্ট, যেটা আমরা জানি বিএনপির আমলে সে পাকিস্তানে গেছে এবং এখনো পাকিস্তানে আছে। কিভাবে গেল? একজন ক্রিমিনাল যে ইনভলভড ইনটু 21শে আগস্টের ঘটনায়, সে কি করে কিন্তু আরাফাত ভাই, এটা অতি সরলীকরণ হচ্ছে কিনা? যেমন মাওলানা আবুল কালাম আজাদ, তার বিরুদ্ধে অভিযোগ থাকা সত্ত্বেও সে ভারতে চলে গেছিল, এই সরকার ক্ষমতা থাকা অবস্থা। আমি কি বলবো মাওলানা আবুল কালাম আজাদের সাথে এই সরকারের সম্বন্ধ? না, সেটা আপনি বলবেন না, কিন্তু যেটা হচ্ছে যে কেন বলবো না, আপনি এটা কেন বলবেন না, আপনাকে আমি বলে দিই। এটার কারণ হচ্ছে, উনিও বহাল তবিয়তে আমি ভারতেই বলে আছে। দিচ্ছি আপনাকে, একটা গভর্নমেন্ট যখন
সকল যুদ্ধাপরাধীর বিচার করছে এবং সাকসেসফুলি করছে, সেইখানে তার ইন্টেনশনটা ক্লিয়ার বোঝা যায়। সেখানে একটা ঘটনা দুর্ঘটনা হিসেবে ধরা যেতে পারে। কিন্তু বিএনপি যদি 21শে আগস্টের সমস্ত বিচার পুঙ্খানুপুঙ্খভাবে এভাবে করতো, করে একটা ঘটনা যদি দুর্ঘটনা হতো আমি ধরে নিতাম। বিএনপি তো 21শে আগস্টের পুরো ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য পুরো ঘটনাটাকে জজ বিয়া নাটক সাজিয়েছিল, যে কারণে আপনি ওইটার সাথে এটা কম্পেয়ার করতে পারেন না। ইউ হ্যাভ টু কম্পেয়ার অ্যাপল উইথ অ্যাপল, অ্যাপল অ্যান্ড অরেঞ্জ কম্পেয়ার করা যাবে না। দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু, আরেকটা যে বরং কাদা ছুড়াছুড়ি এবং এই অভিযোগের জিনিসটি রিপন ভাই যেটি করলেন, যে কে কার সন্তান এগুলো এনে যে বলার চেষ্টা করলেন, এটা উনিও জানেন, আমিও জানি, আপনিও জানেন খুব ভালো করে, যে আমার কাজিন যদি কালকে জঙ্গি হয়ে যায় বা মুক্তিযুদ্ধের চেতনা রাজনীতির বাইরে যে শিবির করা শুরু করে, আমার তো কিছু করার নাই এখানে। হয়তো আমার কিছু করার ছিল, তার মানে তো এই না যে সে আমার সম্মতি নিয়ে এটা করছে। এত বিশাল একটা আওয়ামী লীগ রাজনৈতিক পরিবার, এর মধ্যে কত নেতা কর্মী আছে, তাদের একজন দুজন যদি এই ধরনের ঘটনা ঘটে, তার মানে হচ্ছে এটা একটা অ্যাক্সিডেন্ট। শাহজাহান সিরাজ আওয়ামী লীগ করেছেন না, উনি বিএনপিতে জয়েন করেছেন না। আমি তো ওবায়দুর রহমানের কথা বললাম, আরো কত, এই যে শাহ মোয়াজ্জেম হোসেন আজকে বিএনপিতে জয়েন করে বিএনপির পক্ষ থেকে সে জঙ্গিদের পক্ষে কথা বলছে, তো এরা আওয়ামী লীগ করেছে না। তার মানে কি এরা এখন বিএনপিতে গেছে মানে কি বিএনপি আওয়ামী লীগ বিএনপিকরণ হয়ে গেছে? তা তো না। কাজে একটা দুটো বিএনপির নেতার সন্তানরা যদি জঙ্গি হিসেবে ধরাও পড়ে, বা বিএনপির নেতা সন্তানরাও যদি ধরাও পড়ে, এটা যদি আপনি এই খোড়া যুক্তি দাঁড় করার চেষ্টা করেন, এই এটা বিএনপির মতামত কিনা, দেশের জাতির সাথে এটা এক ধরনের ধোঁকা দেওয়া শামিল আমি মনে করি এই যুক্তি। রাদার আপনাকে কোন যুক্তি আনতে হবে? আপনি বলেন প্রশাসনিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, সরকারিভাবে আওয়ামী লীগ, আপনি দেখবেন শুধু এক্সাম্পল দেখবেন জঙ্গিদের বিরুদ্ধে তার কঠোর অবস্থান, কোথাও সে মদত দেওয়ার কোনো প্রশ্ন নাই। কিন্তু বিএনপির ক্ষেত্রে জামাতকে সাথে নিয়ে, জামাত নিজেই তো একটা জঙ্গিবাদী দল, এই শিবিরকে সাথে নিয়ে বিএনপি সারাক্ষণ জঙ্গিদের সাথে তাদের মেলামেশা। এবং কেন আপনাকে আমি বলি আরেকটা জিনিস, বিএনপিকে কোথাও অবিশ্বাস করি, এবং জাতীয় ঐক্য প্রসঙ্গে আপনাকে আমি যেটা বলতে চাই, জাতীয় ঐক্য প্রসঙ্গে আপনি বললেন না আওয়ামী লীগ কেন ভরসা নাই, আওয়ামী লীগের ভরসা আছে। এই যুদ্ধাপরাধের বিচারের প্রশ্নে আপনার কি মনে হয় আওয়ামী লীগ বিএনপির মধ্যে ঐক্য ছিল? ছিল না, ছিল না। কিন্তু আমি যেটা জানতে চাই যে আওয়ামী লীগের সাথে সিপিবির ঐক্য হয় না, আওয়ামী লীগের সাথে আমাকে শেষ করতে এগুলো একটু ইনসিগনিফিকেন্ট দল। হ্যাঁ আমি বলি আওয়ামী লীগ বিএনপির মধ্যে কিন্তু যুদ্ধাপরাধের প্রশ্ন ঐক্য ছিল না। আওয়ামী লীগ যুদ্ধাপরাধের বিচার করেছে এবং এটাকে ত্বরান্বিত করেছে, বিএনপি এটাকে বাধাগ্রস্ত করার জন্য যার পর নয় সবকিছু করেছে। কিন্তু জনগণের মধ্যে ঐক্য ছিল, এই জন্য আওয়ামী লীগ এটা করতে পেরেছে। জঙ্গিবাদ প্রশ্নে জনগণের মধ্যে ঐক্য আছে, শেখ হাসিনার নেতৃত্বে, আওয়ামী লীগের নেতৃত্বে। জঙ্গিবাদ প্রশ্নে আমরা এটা মোকাবেলা করব। বিএনপিকে লাগবে না কোনোভাবে, মোহাম্মদ আরাফাত বলে দিচ্ছেন বিএনপি কোনোভাবে লাগবে না, ওনাদের লাগবে না, কারণ ওনারা জানে যে ঐক্যটা হলে ধীরে ধীরে এটা একটা নির্বাচনের দাবি উঠবে, এটা গণতন্ত্রের দাবি উঠবে, স্বৈরশাসন অবসানের কথা বলা হবে। এটা শুনে তো আমার এবার একটু কেমন করে লাগলো, সত্যি ওইদিকেই যাবে নাকি? মানে মূল লক্ষ্য কি ওইটাই? আলটিমেটলি তো জনগণ তো ভোট দিতে চায়, জনগণ তো ভোট দিতে চাবে না। জনগণকে কি আপনি সারা জীবন কি মুখ বন্ধ করে রাখতে পারবেন? এখন উনি আমি যে কথাটা আরেকটা, আপনার বোধহয় সময় খুব শেষ হয়ে আসছে, তো সেটা মানে স্মরণ রেখে আমি বলতে চাই, সেটা হচ্ছে উনি বললেন যে গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানে কে কি বলেছেন সেটা উনি উল্লেখ করেছেন, এবং এটা ওনার কাছে অনেক সত্য কাহিনী, উনি এটা বিশ্বাসযোগ্য মনে করেন। আমরা দেখেছি খুব নিকট অতীতে 111-এর সময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার জনাব শেখ ফজলুল করিম সেলিম, আওয়ামী লীগের ওবায়দুল কাদের সাহেব এবং অন্যান্য নেতারা, প্রয়াত জলিল সাহেব, আব্দুল জলিল সাহেব, তারা কি কি বলেছেন যেগুলো ইউটিউবে আছে, এবং তারা তাদের পার্টি প্রধান সম্পর্কে কি বলেছেন, তার দুর্নীতি সম্পর্কে বলেছেন, তার চেক নেওয়ার কথা বলেছেন, সবকিছু বলেছেন। সেই কথাগুলো কি সত্য? গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানে থেকে তো অনেক কথাই অনেক বলতে পারেন। সুতরাং এখন এটা যদি আপনি হেসে উড়িয়ে দিতে চান, তাহলে ওটা যদি হেসে উড়িয়ে দিতেন, তাহলে রাজ্জাকুল হায়দারের বিষয়টা তো আমিও হেসে উড়িয়ে দিতে পারি, তাই না? তো এই জন্য এই কথাগুলো আমাদেরকে কথার পৃষ্ঠে আপনি কথাটা যদি নিয়ে আসেন, উনি গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানে উনি খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ করেছেন, ডিজিএফআই কি বলেছেন সেটাকে আপনি উদাহরণ হিসেবে নিয়ে আসেন। তো সুতরাং এটা তৎকালীন 111-এর সময় গোয়েন্দাদের কাছে আওয়ামী লীগের নেতারা কি কি বলেছেন সেটা আপনি ভুলে যান না নিশ্চয়ই। আমাদের একজন দর্শক জানতে চাইছেন যে ওই জাতীয় ঐক্যের ডাক দেওয়া ছাড়া আসলে জঙ্গিবাদ দমনে বা জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতনতা তৈরি করার জন্য বিএনপি পার্টি হিসেবে কি করছে? বিএনপি অবশ্যই জঙ্গিবাদের বিরোধিতা করে, জঙ্গিবাদের বিরুদ্ধে ফাইট আউট করতে চায়। আমাদের দলীয় পর্যায়ে এটি হচ্ছে আমাদের স্ট্যান্ড। কিন্তু আমরা যেটা মনে করি, শুধুমাত্র বিএনপির তরফ থেকে আমরা বিরোধী দল হিসেবে যদি আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান করলাম, জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বললাম, আমাদের বক্তব্য রাখলাম, এখানে জঙ্গিবাদ নির্মূল হয়ে যাবে না। কারণ দেশে একটা প্রশাসন আছে, দেশে একটা সরকার আছে, শুধু সরকারের সাথে
অন্য যারা অন্য মানে আপনারা জাতীয় ঐক্য না হলে আর কোনো কিছু করবেন না? না না নিশ্চয়ই আমাদের দলের তরফ মানে থেকে সেটা কি আমাদের করতেছেন? দলের কি তরফ থেকে করবেন? আমাদের কি করেছে আমাদের কি দলের করবেন? তরফ থেকে আমরা এই যেটা অগণতান্ত্রিক যাবতীয় চর্চা ইসলামের নামে যেই সমস্ত অপচর্চা সেটা যে আপনারা সমস্ত করছেন বলা হচ্ছে কিনা? নিঃসন্দেহে সেটা মানে বিরুদ্ধে আমরা খুব দৃশ্যমান দেখছেন। আমাদের তো সেই অবস্থান নাই আমি তো মসজিদে আমি খুতবা পাঠের তো আমি তো আমার তো সেই অথরিটি নাই ইসলামিক ফাউন্ডেশন তো আমার হাতে নাই যে Right. তুমি খুতবা পাঠা তুমি এই খুতবাটা পাঠ করবা Right. তো সুতরাং আমাদের দলের তরফ থেকে জি। ওনাদের যে সুযোগ আছে সেই সুযোগটা তো আমাদের নাই Right. আমরা আমাদের দলীয় পর্যায় থেকে নিশ্চয়ই নিঃসন্দেহে আমাদের কর্মীরা করছেন আমাদের নেতারা এগুলি। সমর্থকরা সেই কাজ করছেন। করছেন কিন্তু কিন্তু এটার সাথে সরকারের শক্তি প্রশাসন সরকারের শক্তি ছাড়াও সমস্ত- ধরে যারা সুন্দরবন রক্ষা করতে চাইছে সবাই। যারা তারা কিন্তু আলাদা কাজ করছে কিন্তু CPB তাদের সরকারের সমর্থন লাগছে না, তারা জাতীয় ঐক্যে ডাক দিচ্ছে না। তারা কিন্তু যেভাবে বিএনপি কি করছে তারা সেটা- যেভাবে কথা বলছেন জি, সেভাবে ডক্টর আপনারা- কামাল হোসেন যেভাবে কথা বলছেন সেইভাবেই আমরা আপনারা যেভাবে কথা কথা বলছেন। বলছেন আমরা সেভাবে কথা বলছি কিন্তু বিষয়টা কথামালার রাজনীতির মধ্যে যাতে না থাকে ডক্টর এটা আসাদ যাতে জামান একটা রিপন, কার্যকর মোহাম্মদ একটা আরাফাত, পক্ষ আপনাদের থাকে, অনেক ধন্যবাদ। এই ছিল সেটা আজকের করা আলোচনা। দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।